শরীফ ওসমান হাদির উত্তরসূরি হিসেবে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, হিসাব ক্লিয়ার। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনড়। এই লোকটারে কি বলুন, ওই মনে হয় না যে সামনে পাইলে চাপকায় ওর চাপার দাঁত গুলা গুলা ফেলাই মনে হয়। আপনারা মনে হয় কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে তখন তাদের নিরাপদে বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়ার লোকদের কাঁধে। কে এই নৈপথ্যের খলনায়ক? উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম। কিভাবে কোটি কোটি টাকা ঢেলে কিলার ভাড়া করা হলো। এই ওসমান হাদির পবিত্র জানাজার মাঠ থেকে আমি ওসমান হাদির চাচা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের দালালদেরকে তথা চাঁদাবাজদেরকে, বাংলার স্বাধীনতার শত্রুদেরকে ভোট দেওয়া হারাম হারাম। আমি মুফতি মুকাদ্দেস বিল্লাহ ফতোয়া দিলাম, আপনাদের জিন্দাবাদ। ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য। সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে আবারও নতুন কিছু কি ঘটছে, এই প্রশ্ন সামনে এসেছে। ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিক ভাবে যেভাবে সবাইকে জানাই দিল, বুঝাই দিল তাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে, যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1-1.5 বছর বাঘের মতো বাঁচুক, বাঘের মতো বাঁচতে চাই এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায়, সেটা তো আজকে আমরা চোখে। দর্শক, শরীফ ওসমান হাদিকে জামাত যেভাবে ধারণ করছে, আমিরে জামাত যেভাবে ধারণ করছে, এটা অনন্য। এবং জনগণ বুঝে গেছে শরীফ ওসমান হাদি যে ভালোবাসা পেয়েছেন। শরীফ ওসমান হাদির এটা সুন্নত আছে, ক্ষমতা দেওয়ার যে আল্লাহ সুন্নত, আল্লাহ কিভাবে ক্ষমতা দেন, এটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। আমি সবকিছু রেফারেন্স দিচ্ছি যে ওসমান হাদির উত্তরসূরিরা ক্ষমতা আসবে, চান্দাবাজরা ক্ষমতা আসতে পারবে না। আমিরে জামাত লন্ডনে ছিলেন, তিনি সফর কাটিল করে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকায় ছুটে এসেছেন। বিশিষ্ট সাংবাদিক সাইবুর রহমান সাগর ফেজ দ্য পিপল, তিনিও এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। একটা অনন্য নজির স্থাপন করেছেন আমিরে জামাত। এবং বিমানবন্দর থেকে সরাসরি ওসমান হাদির লাশ দেখতে গিয়েছেন। এরপর একটু ড্রেস চেঞ্জ করে আবার জানাজায় নিরন্তর ছুটে চলা। এরপরে জানাজা দাফন শেষ, একদম ফজরের সময় ওসমান হাদির কবর জিয়ারাত করতে গিয়েছে। এবং জানাজায় দাফনে সব জায়গায় পুরো পরিস্থিতিতে দৃশ্যপটে ছিল শিবির, জামাত এবং যারা উপস্থিত ছিল সাধারণ জনগণের বাইরে কোনো রাজনৈতিক দলের লোকজন বেশি এসেছে। বিএনপির লোকজন আসেনি, সব জামাতের লোকজন, সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যারা এসেছে তারাও জামাতের ভোটার, দাঁড়িপাল্লার ভোটার। শরীফ ওসমান হাদির উত্তরসূরি জামাত, জামাত এটা ধারণ করে যে শরীফ ওসমান হাদির আদর্শ ধারণ করবে জামাত, অনুসারী যাই বলেন। এই জায়গায় আমি শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেখানে বলেছিলাম এটা আল্লাহর একটা ছোট জমিনে যে দলের প্রধানের রক্ত ঝরে, আল্লাহ সেই দলকে সেই রক্তের বিনিময়ে ক্ষমতা দেন। যেমন 1975 সালের 15 আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবের রক্ত ঝরেছিল, শহীদ হয়েছিলেন বা নিহত হয়েছিলেন। আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। যে উন্নয়নের রক্ত ঝরেছিল, শহীদ হয়েছিলেন বিএনপি প্রধান, বিএনপিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হোসেন মোহাম্মদ এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, শহীদ হন নাই। এরশাদের পার্টি আর জীবনে ক্ষমতা আসতে পারেনি, কখনো পারবেও না। জামাতের আমির শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে ক্ষমতা দিবেন। শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন এবং এটা আরো বেশি গ্লোরিয়াস জমিনে। জাতিসংঘ পর্যন্ত কেঁপে উঠেছে শরীফ ওসমান হাদি শাহাদাতে। আমাদের শরীফ ওসমান হাদিকে যারা ধারণ করবে তারাই ক্ষমতা আসবে, কোনো চান্দাবাজ ক্ষমতা আসতে পারবে না, এত সোজা না। আপনি লিখে রাখেন ওসমান হাদির উত্তরসূরিরা ক্ষমতা আসবে, রাজনীতির রিয়ালিটি হয়ে গিয়েছে এটা। দর্শক, চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, জামাত আমির। জামাত আত্মবিশ্বাসী বলে এই কথা বলছে এবং শরীফ ওসমান হাদির উত্তরসূরি হিসেবে ক্ষমতা আসবে এটা আমিরে জামাতও মনে করেন বলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে। জামাতের ক্ষমতায় আসা প্রশ্নে যদি জামাত আত্মবিশ্বাসী না হতো তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বারবার বলতো না। হয়তো মেনে নিত বাধ্য হয়ে, বিএনপি যেরকম নানান কিছু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে, কিন্তু বারবার বলতে হতো না। কিন্তু জামাত বলছে কেন? জামাত বিলিভস দ্যাট জামাত উইল কাম ইনটু পাওয়ার। ওসমান হাদির সাকসেসর হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময় হবে। অবিচল ঘোষণা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
সবকিছু গোছালো। জামাতের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে সোফার জামাতের ভূমিকা কার্যক্রম দেখেন কতটা গোছালো, সুশৃঙ্খল, স্মার্ট। 21 ডিসেম্বর ফজরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে তিনি কথা বলেন। দেখেন, ওসমান হাদির যে ইউনিক কিছু দিক ছিল এটা জামাত ধারণ করবে এবং করছে অলরেডি। এটা একটা স্টার্টিং। ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাতেন ফজরের নামাজের পর। ফজরের নামাজ পরে জাস্ট একটু আগে বেরিয়ে মসজিদের সামনে নিজে লিফলেট নিয়ে দাঁড়াতেন, মুসল্লিদেরকে লিফলেট দিতেন। বাংলাদেশে এটা দেখেছেন, জামাতের ক্ষেত্রে, চরমনের ক্ষেত্রেও কি দেখেছেন? ফজরের নামাজের পর মসজিদের সামনে সামনে যে প্রচারণা চালাতেন লিভির, এখন সেটা করছে। অতএব আমিরে জামাত ফজরের পর কবর জিয়ারত করেছে। অতএব প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি জামাত ক্ষমতা আসবে, ওসমান হাদির ভক্ত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে, ওসমান হাদির শাহাদাত জামাতকে ক্ষমতা নিয়ে আসবে। যেভাবে শেখ মুজিবের শাহাদাত, শেখ মুজিব যতই অন্যায় করুক, শেখ মুজিব ইতিহাসের নিকৃষ্টতম শাসক ছিলেন, সব ঠিক আছে, ওটাকে আমরা বিপ্লব বলি, এটাও ঠিক আছে, কিন্তু যেভাবে হত্যা করা হয়েছে এটা শরীয়ত সম্মত না। তাকে গ্রেপ্তার করতে পারতো, আরেস্ট করতে পারতো, কিন্তু সপরিবারে হত্যা করা, নানান ব্যাখ্যা আছে যে আসলে হত্যা করতে চাইনি, কিন্তু তার ছেলেদের অগ্রিম গুলির কারণে এই ঘটনা ঘটেছে। যেভাবেই হোক না কেন তার রক্ত ঝরেছে, এটা ঠিক। শিশুর আসলে রক্ত ঝরেছে, এটা ঠিক। দর্শক, জামাত আমির বলেন হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, আর বিএনপি হাদির খুনিদের পক্ষে। এটা যারা বিশ্বাস করেন না 2 দিন পর বিশ্বাস করবেন। বিএনপি হাদির বিরুদ্ধে, হাদির খুনির পক্ষে। কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। শিবিরের সাথে ইনকিলাব মঞ্চের তো এমনিতেই জোট আছে, তাহলে জামাতকে ওসমান হাদির উত্তরসূরি খুব সহজেই বলা যায়। তিনি আরো বলেন, হাদিরে কোটি তরুণের প্রাণের দ্রোহে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের, দেশ ও জাতির পাহারাদারও আমাদের করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে ছো মারার সুযোগ আর দেব না। কালো চিলকে তারেক রহমান, আমিরে জামাত অবশ্য কারো বিরুদ্ধে কোনো আপত্তিকর কথা বলেন না, কিন্তু অ্যানালজি করলে আমরা এটাই পাই। এখন কালো চিল তো শেখ হাসিনা না, এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি, এটাই তাদের অপরাধ। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, কিন্তু 24 দেয়নি। 24 আছে, আর 24-এর পক্ষে শক্তি ক্ষমতা আসবে। 24 বিরোধী শক্তি বিএনপি ক্ষমতা আসতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, হাদি কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর জুলুম করেনি। হাদি সবসময় ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে যে আমার শত্রুর প্রতিও ইনসাফি করতে চাই না। হাদি অনেকের অন্তরে জায়গা করে নিয়েছে। এটাই তো জামাতের কথা। হাদি ইনসাফের কথা বলে, জামাত ইনসাফের কথা বলে। শত্রুর প্রতি জামাতও ইনসাফ করতে চায়। হাদির উত্তরসূরি হিসেবে এভাবেই জামাত ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আমাদের মধ্যে কিন্তু আশঙ্কা ছিল বিচার হবে কি হবে না। এই কারণে আমরা কিন্তু সরগরম করে রেখেছি শাহবাগ। সরকার কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের সামান্য আমার জানা নাই, যেটুকু নিয়েছে সেটা লোক দেখানো। কারণ গুলি করে এখান থেকে কোথায় ছিল, এরপরে দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য বলছে দেশের বাইরে চলে গেছে। এগুলা কে করছে? সব ওয়াকার এবং ওয়াকারের লোকেরা করছে। এবং ওয়াকার এদেশের বিপ্লবী সন্তানগুলোকে, তরতাজা প্রাণগুলোকে বিনাশ করে দিতে চায়। এটা হলো তার একটি পদক্ষেপ। তার আগে আমরা দেখেছি আমাদের জান্নাতারাকে কিভাবে ঝুলিয়ে মেরেছে। এর আগে কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। এরপরে আপনার তেজগাঁ কলেজে যে হত্যা করা হয়েছে সেটার সাথে ছাত্রদল জড়িত। বিষয় এটা না, বিষয় হলো এই যে শরীফ ওসমান হাদিকে গুলি করলো, এই খুনির জামিন পাওয়ার কথা না, তারপরও সেই জামিন করাইছে কে? বিএনপির শক্তিশালী ক্ষমতাবান তারেক রহমানের খুব কাছের লোক কায়সার কামাল। এরপরে দেখেন শরীফ ওসমান হাদির প্রতিদ্বন্দ্বীকে মির্জা আব্বাস, সে হাদিকে বলছে কি, পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে গেল এটা। এরপরে তো আমরা যখন ভাবতে শুরু করলাম যে যেহেতু ওয়াকার জড়িত, ভারত জড়িত এটার সাথে, সেহেতু এই আমরা যদি চাপ সৃষ্টি না করি, জাহাঙ্গীর খানকির ফোলা আর আসিফ নজরুল মাদাচ্চদ আর বেশ্যার পুত্র, বেশ্যার জামাই, বেশ্যার বাপ তহিদ যদি পদত্যাগ না করে, আমরা আসলে এটার বিচার পাবো না। কিন্তু দেখেন হাদি শহীদ হয়ে গেলেন, ধুম করে আমেরিকা, মানে জাতিসংঘকে দিয়েই আমেরিকা কি করলো? মারাত্মক ঘটনা ঘটাই দিছে। বলছে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হবে, প্রয়োজনে আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে। আমেরিকা কিন্তু ডাইরেক্ট বলে নাই, কি কারে দিয়ে করাইছে? জাতিসংঘরই করাইছে। বুঝতে পারছেন? এখন ও আকারের ফোঁদের ভিত্তে এই মাগির ফোলার তো এমনি যাওয়া কথা বলছেন। আর এখন তার ঘাম ছুটে গেছে, সে তো ধরা খাই যাবে। এখন সে কি করতেছে? মাস্টার মাইন্ড বানাইতেছে, ওই কোন চেয়ারম্যানকে অমুক তার মাস্টার মাইন্ড বানায়, এটা বানায়, সেটা বানায়। এখন আমাদের সামনে গল্প সাজানো শুরু করে দিছে। আমাদেরকেও বোকা বানাবে, জাতিসংঘেরও বোকা বানাবে।
বাট দিস ইজ নট পসিবল। ওয়াকার হাদিকে মারছে, আমাকে মারবে, আরো 5 জনকে মারবে, কিছু হবে না, আরো আসবে মানুষ, বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন বিএনপি ধরা খাচ্ছে কোথায়? বিএনপি ধরা খাবে কায়সার কামালে। কায়সার কামাল হয়তোবা আর কখনো আমেরিকার ইয়ে পাবে না, ভিসা পাবে না। এটা আমি চাইলে সম্ভব, আপনি চাইলে সম্ভব, আর আমেরিকা নিজেই করবে, আমরা চাওয়া লাগবে না। ওয়াকারও আমেরিকার নিষেধাজ্ঞা খাবে, আপনি মনে রাখবেন। এবং আরও আসতেছে ঘটনা, আশাবাদী হবার মতো ঘটনা। জাতিসংঘ কিন্তু একটা ভাই তদন্ত করে ফেলেছে, বলে রাখলাম। এখন বলতেছে তোমরা নিরপেক্ষ তদন্ত করো, আমরা দেখতে চাই। জাতিসংঘ কিন্তু আগে আর মানবাধিকার কমিশন দিয়ে বলকার তুর্কি এই লোকই তদন্ত করাই ফেলেছে জুলাই গণহত্যার। ডক্টর ইউনুসকে কাজ নেবেন না ভাই, ইউনুসের যত ভুল ত্রুটি এটার জন্য ওয়াকার দায়ী, তৌহিদ খানকির পোলা দায়ী, আসিফ নজরুল বাস্টার দায়ী, জাহাঙ্গীর বেশ্যার পোলা দায়ী। তো যাই হোক, ইউনুসের সদিচ্ছা আছে। এখন যখন জাতিসংঘ বলছে এটা তদন্ত চাই, এবার ওয়াকারের ঘুম হারাম হয়ে গেছে, সাথে হারাম হয়ে গেছে এটার সাথে যারা যুক্ত তারাও। আপনারা খেয়াল করলে দেখবেন কায়সার কামালের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আসিফ নজরুলের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। তারা স্পষ্টভাবে জনগণকে কিছু জানাতে পারছে না, তাদের সেই সামর্থ্য নাই, নৈতিক সামর্থ্য নাই, কারণ সেই আশা, সেই পথ তারা হারিয়ে ফেলেছে। যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না, তুই যাকে শেষ করতে চাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গা নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে, তার কি এখন বোঝা উচিত না? যাই হায় 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল, আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে, আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য, ওরাই আবার আশ্রয় দিছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতে সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই, আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিকভাবে যেভাবে সবাইকে জানায় দিল, বুঝাই দিল কাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই, এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য, কি এমন করছে এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরাই কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন করতে পারে নাই এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইঠা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে, এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন, কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে ইজ্জত পাওয়া যায়, আল্লাহ সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে ভাই। বাংলাদেশের মানুষ এর আগে এত বড় জানাজা এবং একটা জানাজা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা, এত মিডিয়া কাভারেজ পৃথিবীর ইতিহাসে সাউথ ইস্ট এশিয়াতে কোথাও হয়নি। একজন হাদির সেই জানাজা যেভাবে হয়েছে লিডিস এন্ড জেন্টলম্যান আজকে, এটা ইউ রাইট মেবি লিডিস এন্ড জেন্টলম্যান, হাদির মৃত্যু বিফলে যায়নি। হাদি ভাই আপনার জন্য দোয়া করি। আপনাকে আল্লাহ, আপনি অলরেডি বেহেশতি, আপনি তো জানেনই সেটা। শহীদের মর্যাদা কোথায় আপনারা জানেন? জান্নাতের সর্বোচ্চ স্থানে শহীদের স্থান। আপনি শুধু শহীদ নয়, ইতিহাস সৃষ্টিকারী শহীদ। আপনি প্রমাণ করেছেন আপনি কে ছিলেন। সারা পৃথিবীর মিডিয়া কাভারেজ, BBC টু CNN টু নিউ ইয়র্ক টাইমস, এভরিওয়্যার, সাউথ চায়না মর্নিং পোস্ট, এভরিওয়্যার, আল জাজিরা, আল আরাবিয়া, এভরিওয়্যার। ইংরেজি পত্রিকার কথাগুলো বলছি।
বাংলাদেশের ইতিহাসে নয়, সাউথ ইস্ট এশিয়াতে এমন জানাজা আর কোথাও হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল তখনকার সময় সবচেয়ে বড় জানাজা, মানুষের মানে জনসংখ্যার আনুপাতিক হারে ইট ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। বাট এটা অন্য ধরনের, এত মিডিয়া কভারেজ, এত মানুষের ইমোশনস আর কোথাও দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে। হাদি ভাই, আপনি সফল, আপনি সার্থক, সফল না সার্থক। আপনার প্রচেষ্টা, আপনার সংগ্রাম সফল হয়েছে দুনিয়া এবং আখেরাতে। আপনি আখেরাতের বাচ্চা। ওয়াও, হোয়াট এ মোমেন্ট, হোয়াট এন ইন্ডিভিজুয়াল, হোয়াট এ লিডার, হোয়াট এ পিপল। আপনার মা বাবা আপনাকে তৈরি করেছিল, আপনার সন্তান, আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা থাকবে ডেফিনেটলি। আপনার সন্তান আপনি বলছেন দেখে রাখার জন্য, এটা 18 কোটি মানুষের সন্তান, এখন দায়িত্ব। ইয়েস, 18 কোটি মানুষের সন্তান আপনার সন্তান। ওই অর্থে সে অবশ্যই ভালো থাকবে। তবে তার বাবার মানে উপস্থিতি কেউ কখনো পূরণ করতে পারবে না, কারণ মা বাবার উপস্থিতি পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না, আমরা পারবো না সেটা। বাকি যতটা আছে বাংলাদেশের মানুষ চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো। আমরা মনে করি যে আপনার যে ঋণ আপনি যা শুরু করেছিলেন, আপনি বলেছিলেন 50 বছর হচ্ছে 5 বছরে আমি বাঁচবো বা ইম্প্যাক্ট তৈরি করবো। ইউ হ্যাভ ডান ইট ব্রো, ইউ হ্যাভ ডান ইট, absolutely you have done it. You achieved everything possible that a politician can achieve, and you have achieved that. It is unbelievable. History, very history. যে ফেসিজমের গড়ে গড়ে খান্নার রুল এখন আপনাকে হত্যা করে, কিভাবে? কারণ বুমেরাং হয়েছে তাদের জন্য, মিসফায়ার্ড করেছে। তারা মনে করেছিল বই দেখাবে, বই তো দেখানো নাই, বইকে জয় করার শপথ নিয়েছে কোটি কোটি বাংলাদেশী। এখন এটা আরো ডেঞ্জারাস আপনাদের জন্য। প্রায় নিশ্চিহ্ন বা অস্তিত্বহীন হয়ে যাওয়া আওয়ামী লীগের শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে আর কেউ নিতেও পারবে না, কখনো নেওয়াই উচিত না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষ একদম জয়ধ্বনি করে বলছে, রিজেক্ট করেছে ভারতীয় আগ্রাসনকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার চেয়ে বেশি মানুষ হয়েছেন আনডাউটেবলি। বাট বুঝতে হবে তখনকার জনসংখ্যার আনুপাতিক হার আর এখনকার জনসংখ্যার আনুপাতিক হার, ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটিস, ডিজিটাল এজ, ইটস ইম্পসিবল। আগে অনেক মানুষ জানতো না কখনো মানে জানাজা কোন দিন হয়েছে, পরে জানছে, কারণ মিডিয়া ছিল না তখনকার সময়। বাট ওই অনুপাতে গেলে এটা একটা অন্য লেভেলের মানে গ্রেটেস্ট জানাজা ছিল, এটা অন্য লেভেলে ইতিহাস সৃষ্টি করে জানাজা ডেফিনেটলি। বুঝতে হবে আমার কথাগুলো। লিডিস এন্ড জেন্টলম্যান, হাদি ভাই সফল। হাদির ভাইয়ের সাথে আমার এত মিল কল্পনা করতে পারবেন না। আজকে বললাম, আজকে কেন মিল জানেন? তার প্রতিটা চিন্তা চেতনা দেশপ্রেমে আমাদের চেয়ে একটু কম না, মানে আমরা একটু কম না তার চেয়ে। সে দেখেন কোনো দলে যায় নাই, মানে স্বতন্ত্র নির্বাচন করে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে সে। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। আমি চেয়েছিলাম নির্বাচন যদি করি কোন দল থেকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচন করে এই ব্যর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব উই ক্যান, and we can achieve it. He did, and he achieved it. তবে it was a great loss, irreplaceable. His legacy, his presence, irreplaceable. হাদিরা মানে কোনে কোনে জন্মায় না, কোন জন্ম। ইস, what a loss. গড়ে গড়ে খান্নার রুল, বাচ্চারাও খাচ্ছে, মারা খাচ্ছে, বোনরা খাচ্ছে, সবাই খাচ্ছে হাদির জন্য। হাদি ভাই, ইউ আর সাকসেসফুল, ইউ আর সাকসেডেড। সফল নয়, শুধু সার্থক আপনি। আই এম জেলাস ফর ইউ, উই আর জেলাস ফর ইউ। ওই অর্থে ইটস আ পজিটিভ ওয়ার্ড, ইটস নট আ নেগেটিভ, এনিথিং নেগেটিভ। উই জেলাস। এখন কি করতে হবে? হাদি চলে গেছেন, এখন আওয়ামী এবং ফেসিস্টদের মানে এবং ভারতীয় মানে অ্যাগ্রেসরদের আপনার এটা তাদের বিপরীতে চলে গেছে। এমন অবস্থা হয়েছে যে আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ নিধনে হয়তো কেউ প্রতিবাদ করার সাহস পাবে না। এটা তাদের জন্য মানে রং হয়েছে কতটা। এভাবেই আপনি যদি ভারতীয় আগ্রাসনকে, ফ্যাসিবাদের আগ্রাসনকে রুখে দিতে চান, এভাবেই দাঁড়াতে হবে। একজনকে মারবেন, 10 জন দাঁড়াবো। Yes, if we can say that, if we can stand for it, একজনকে মারবো, 10 জন দাঁড়াবে। এই যদি হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উপর আগ্রাসন আমরা চিরতরে নিশ্চিহ্ন করে মুছে ফেলতে পারবো। লেডিস এন্ড জেন্টলম্যান, we can say that if you wanna take me, you have to take me through everyone. Yes, if you wanna take me out, you have to take out everyone. বাংলা কি বলে? বাংলা হলো if you wanna get me, sorry, ইংরেজিতে বলে if you wanna get me, you have to get through everyone. অর্থাৎ আপনি আমাকে নিতে গেলে সবাইকে নিয়ে, আপনাকে সবাই মধ্য দিয়ে এসে নিতে হবে আমাকে, সুতরাং সবাইকে পরাজিত করে আমাকে নিতে হবে। এটা হলো বাস্তবতা। হাদিকে যদি মারতে হয় সবাইকে মারতে হবে, নাহলে একজন হাদিকে মেরে আপনি কখনোই আপনার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারবেন না, সেটা যদি প্রমাণিত হয়, এবং সেটাই প্রমাণিত হয়েছে। আমরা যেন হাদি ভাইয়ের এই লেগাসিটাকে বজায় রাখি। হাদি ভাই বলেছিল কাজী নজরুল ইসলামের সেই কবিতা ধরে, বলো বীর বলো অন্যতম মশির। প্রমাণ করতে হবে আপনাকে, আপনার সন্তানকে বলতে হবে প্রতিদিন হলে 1 মিনিট হলেও, মেক শিওর ইউ ফলো হাদি। কাজ বাংলাদেশকে রক্ষা এবং আপনার সন্তানের ভবিষ্যৎ এবং জেনারেশনস টু কাম তাদেরকে প্রোটেক্ট করতে গেলে এর চেয়ে বড় বিকল্প সিদ্ধান্ত এবং ফ্রুটফুল এবং প্রোগ্রেসিভ এবং আমি যদি বলি যে প্রসপারাস ডিসিশন হতেই পারে না। ইউ গট টু ডু দ্যাট, দ্যাটস ইওর জব। কারো পিছনে আঙুল দেওয়ার অভ্যাস শুধু ভারতের। স্বাধীন হওয়ার পর থেকে দেখেন এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি শুরু করছে শান্তি বাহিনী। আমাদের 30,000 বাঙালি সকল পেশার মারা গেছে।
এখনো উত্তপ্ত। তো আমরা তো সেই জায়গায় কিছু করি নাই। বাবুর ভাই জানতেন 10 ট্রাক, আসলে 10 ট্রাক ছিল না। আমার তো মনে হয় উচিত ছিল এখন আমরা 100 ট্রাক পাঠাবো ভারতে ওরা সোজা করার জন্য, বিকজ উনি অনৈতিক কর্মকাণ্ড করতেছেন। তা দীর্ঘ 17টা বছর দেখেন মিথ্যাচার করে সব শ্রেণীর লোকদেরকে ক্ষতিগ্রস্ত। এবং এই যে হাসিনা ছিল ভারতের গভর্নর, ভারতের প্রতিনিধি বাংলাদেশের শাসন করছেন, আমরা কথা বলতে পারি নাই। এখন বর্তমানে কি হলো, হাদির ব্যাপারটা আসি, পরে বিডিআর ইস্যু আসি। হাদি যখন হলো চলে গেল, আমরা ভ্রমণে ডাকতেছি। আমার তো মানে সরকার উচিত ছিল আসামের মুখ্যমন্ত্রীদের বলা, ভাই এর ধরে দেন, আপনার ওখানে আছে। দিল্লি তো আমরা দিব না, আমার প্রতিবেশীকে ভারত, ভারতের সরকার তো এটা স্বীকারও করতেছে না, সে চলে গেছে, আবার প্রণয় ভার্মাকেও তলব করতেছে, মানে সরকারের আসলে বৈধনিক না। সরকারের কথা আছে, সরকার একটা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা দরকার ছিল। বিডিআরটা কার? এই বেটাতে পলাবে, এটা তো বাস্তবসম্মত। বাংলাদেশের ভিতরে পলায় থাকতে পারবে না, মায়ানমারে যাবে না, গেলে তো ভারতেই যাবে, নাকি কেউ অবিশ্বাস করেনি কথাটা? তো ভারতে গেলে তো সে বর্ডার দিয়ে যাবে, উচিত ছিল না বিডিআরকে সতর্ক করা? কেন করেন নাই? এই দায়িত্বহীনতার জন্য সব কটা চাকরি খাওয়া উচিত, এদের জন্য জ্ঞানটা হয়েছে। কারণ সরকার, আমি জানি না, জড়িত থাকে কোনো মহল, অনেক কিছু বের হবে। এর আগে দেখেন নূরকে মারা হইলো প্রকাশ্যে, পুলিশ আর আর্মি মিলে, কোনো বিচার হয় নাই, কমিশনে করলো, কোনো কিছু করে নাই। ডক্টর ইউনূসকে আবল তাবল বকে, তাহলে তো বড় সমস্যা। উনার উপদেষ্টাতে আবল তাবল বকতেছেন, উনি মনে করতেছেন একটা যেন তেন নির্বাচন দিয়ে চলে যাবো, এটা হতে পারে না। আপনি দেখেন বিডিআর কমিশন হলো, এখন পর্যন্ত কোনো শক্তভাবে কিছু বলেন নাই। আন্তর্জাতিক মহলে বলা উচিত ছিল, আপনি আসেন, তদন্ত করেন, দেখেন, এবং ভারতকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য আহ্বান করা উচিত ছিল। অন্য দেশ ছিল তাই করতো। আমরা হতাশ ডাক্তার ইউনূস, আমি জানি উনি হয়তো বয়স হয়ে গেছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, রাজনীতিবিদরা হয়তো কোঅপারেট করে না এসব কাজ করতে, কিন্তু কারো না কারো তো করতে হবে, নেক্সট গভর্নমেন্ট করতে হবে। বাট ওনার দায়িত্ব হলো গিয়া আন্তর্জাতিক মহলে প্রকাশ করার। স্বাধীন কমিশন, এর উপরে কোনো কমিশন হয় না। হাসিনা ভাই, এখানে সরকার যদি আসামিকে বের করতে ব্যর্থ হয় আর আপনারা যদি আবার হাই কমিশন ঘেরাও করেন, তাহলে মানে কি লাভ হলো? মানে সরকারের কি দায়িত্ব ছিল না আসামিকে সাথে সাথে বের করা? এখন ভারতের হাই কমিশন যদি ঘেরাও করেন আপনার মাস্টার। আপা ঘেরাওতে ছিলাম, ওটা কোনো বড় কথা না। এই ঘেরাও আমরা আগেও করছে, বহুত লোক বহুবার করছে, এটা বড় কথা না। এখন তো বাইরে ছিলাম, ঢুকি না, ঢোকার ইচ্ছে আমাদের ছিল না। এরপরে হাই কমিশনের ওই স্থানীয় ঘোষণা দিবে, আসো। ভারতের প্রতিটা লোক বাংলাদেশে বসবাস করে, তাদের লাইফ হেল করে ছেড়ে দিবে, কোনো বাড়ি ভাড়া দিব না, কোনো কিছু করতে দিব না। আমার দেশে অশান্তি সৃষ্টি করার মূল কারণ তো ভারত, অন্য কেউ না। আমি তো পাকিস্তানকে দোষারোপ করি না 2000 কিলোমিটার দূরে, আমি তো দোষারোপ করি না ভিয়েতনামকে, আমি দোষারোপ করি না চীনকে, ভারতকে কেন করি? ভারতের নির্লজ্জ। ভারত বলতে বুঝি আমি ওইটুক, গোবিন্দ দাদা কিছু মনে করেন না। শুধু দিল্লি, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এগুলো আমাদের বন্ধু। 71 সনে তারা আমার সাহায্য করছে, আপনি জানেন না? তাদের জায়গা ছেড়ে দিছে, বালিশ কম্বল ল্যাব দিয়ে সাহায্য করছে এই এলাকার লোকেরা, আমাদের প্রতিবেশীরা। এখন ওনারা মনে করে আমরা এগুলি না, এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের বন্ধু, আমরা একই ভাষায় কথা বলি। নজরুলের ভাষা তারা বুঝে, রবীন্দ্রনাথের গানও তারা বুঝে, যে পর্যন্ত যায়। এরাই আমাদের উপকার করছে 71 সালে। দিল্লি হলো বদমাইশ, ওর ষড়যন্ত্রের জন্য আজকে আমরা সবাই বিপদে। মমতা আপা ব্যানার্জি বলছেন সেদিনকে, বাংলা ভাষা শুনলেই তারা খেপে ওঠে হিন্দুস্তানি লোকেরা। এখন পশ্চিমবঙ্গের লোকরা বুঝতেছে আসলে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য বিপদ। বাংলা ভাষা বললে যদি আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করেন ভারতকে, আমার মনে হয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবার খেপা উচিত। দেশটাকে উনি আন্তর্জাতিক মহলকে, দক্ষিণ এশিয়াকে উনি বিতর্কিত করতেছেন। শ্রীলঙ্কার সাথে সমস্যা, নেপালের সাথে সমস্যা, কার সাথে তার ভালো সম্পর্ক বলেন? আবার ওনার ক্ষমতা থাকতে হবে মারামারি করে একটা যুদ্ধ দেখাইয়া, যুদ্ধ করে পারতি, তাও তো পারস নাই। এখন শেখ হাসিনা তার ওখানে আসে, এখন হাদির লোকটা বলা হচ্ছে ওখানে গেছে। আমি মনে করি যে থাকে সরকারকে বলবো, আপনারা ওই মোদির কাছে চাইেন না, আসামের মুখ্যমন্ত্রী বলেন, অনুপ চেটিয়া ভাই ওখানে আছে, ওনাদের বলেন ধরে দাও, তোমাদের আমরা সুবিধা দিব। তবে একটা কথা সত্য, সরকার মানুক আর নাই মানুক, যদি তারা ভারত তার চরিত্র পরিবর্তন না করে, আমরা 7 সিস্টার জনগণের সাথে তাদের স্বাধিকারী আন্দোলনে আমরা সাহায্য করব। পরিষ্কার, তারা আমাদের স্বাধীনতা তারা সাহায্য করছে, তাদের স্বাধীনতায় আমরা সাহায্য করবো। দিল্লির ভয় আমরা মানি না। সেই পর্ব শেষ। চোখে করার মতো অভ্যাস আমাদের হয়ে গেছে, অনেক ত্যাগ। এই এত লোক মারা গেছে, আপনি মনে করেন হাসিনার বুদ্ধিতে এটা ছিল? এত গুম খুন হয়েছে হাসিনার বুদ্ধিতে হয়েছে, ভারতের বুদ্ধিতে হয়েছে। তো আমরা চাই না রক্তক্ষরণ, আমরা আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার মতো করে বাঁচতে চাই। কালকেও অনেক জায়গায় অনেক সেমিনার হচ্ছে, কিন্তু নির্লজ্জ ভারত সরে হইতেছে না। এর জন্য আসলে পাকিস্তানের মানবে আচরণ করে, ওটাই দরকার। ইনশাল্লাহ আমরা শক্তিশালী জাতিতে পরিণত হব। রক্তের মানে
আসসালামু আলাইকুম। এখন এখানে রাত বাজে 3টা, মানে ভোর, ঘুমায় গেছিলাম। তো ওয়াশরুম থেকে এসে যখন শুইছি তখন একটা নোটিফিকেশন, শব্দ হয় না নোটিফিকেশনে, নোটিফিকেশন দেখলাম কি জাহিদ সাহেব, ওই যে কষা জাহিদ, ডাক্তার জাহিদ, এই যে যার বউ গেছে গা, ওর একটা ভিডিও, এবং ভিডিওটা ওসমান হাদিকে নিয়ে করছে। যখন আমি ওসমান হাদির নাম দেখলাম তখন আমি ভিডিওটা দেখার আগ্রহ হলো। যদিও রাত 3টা বাজে, ঘুমাচ্ছিলাম, ভাবলাম যে না, এটা সকাল পর্যন্ত দেখতে আমার মন সইতেছিল না, ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পরে আমার যে অবস্থা হয়েছে, যে আমার পুরো শরীর ভাই কাঁপতাছে, বিশেষ করে থর 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 করে কাঁপতাছে। আমি ভাবলাম যে দুদিন পরে করেই এরে ধুলাই দিই, আপনারা আবার ভাববেন আমি কি ধুলাই মাস্টার হয়ে গেলাম, খালি ধুলাই দেওয়ার জন্য ভিডিও বানাই না। কিন্তু কিছু কিছু জায়গা আছে ভাই, বিশ্বাস করেন, কিছু কিছু জায়গা আছে আপনার প্রতিবাদ করতে হবে, কেউ না কাউকে করতে হবে, কেউ করে না। এই জাহিদকে নিয়ে কেউ প্রতিবাদ করে না, আমি ছাড়া। মাঝে মধ্যে ইলিয়াস সাহেব তো করেন, ওনার পারিবারিক ব্যাপার নিয়ে। আমি পারিবারিক ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আজকে যে ভিডিওটা করছে, যারা আপনি দেখছেন, একটু আগে করছে, বাংলাদেশ সময় বোধ তখন সকাল 7টা বাজে। যে কোনো মানুষ যেই দেখো তারই শরীর খারাপ হয়ে যাবে। মানে একটা তরতাজা ঘটনার পর, এই গতকালকের ঘটনা, গতকাল কোনার জানাজা হইলো, এই জানাজা নিয়ে আসে যে কতগুলো মিথ্যাচার করছে, যেটা মানে সহ্য করা যায় না। যে মানুষটা এখন পর্যন্ত মানে কবরে মাত্র শুইছে, তার বিরুদ্ধে এত কথাবার্তা কেন? এই লোকটার সমস্যাটা কি? আমি ভাই আপনারা জিজ্ঞেস করতেছি, আপনার প্রবলেমটা কি, আপনার সমস্যাটা কি? বন্ধুরা বিশ্বাস করবেন না, যদি আপনারা এটা যদি দেখেন না, মানে আপনার ঘরের মধ্যে একটা গন্ধ বেরিয়ে যাবো, বিশ্রী একটা গন্ধ, চামড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবো। আমার গন্ধ বেরিয়ে গেছে ঘরের মধ্যে, যার জন্য আমি এই লাইট ক্যামেরা নিয়ে দাঁড়ায় গেছি। আমি তাকে ওইভাবে গালাগালি করে করবো না, কিন্তু তাকে আমি কি বলবো সেটাও বুঝতেছি না। আপনি করে বলবো না, তুই করে বলবো না, তুমি করে বলবো, কারণ উনি ওসমান হাদিকে নিয়ে যে সমস্ত উক্তি করছে, এইগুলা ভাই, এগুলা আসলে, এগুলা আপনারা যারা দেখছেন তারা জানেন। কমেন্টে যারা দেখছি কেউই তাকে পছন্দ করেন নাই। তার মানে একটা তরতাজা জিনিস তো। হাদি কি ছিল, হাদির জানাজাতে কত লোক হয়েছে সবাই তো দেখছে। আপনারা জানেন হাদির এই জানাজায় কত লোক হয়েছে, এটা নিয়েও এখন তর্ক বিতর্ক চলছে। কেউ বলছে 8 থেকে 10 লাখ, কেউ বলছে 10 থেকে 12 লাখ, কেউ ইমোশনালি বলছে একটা হিসাব করে 20 লাখ। এটা নিয়ে তার সন্দেহ। তারপরে ধরেন আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সে বলছে, এগুলো আসলে এই মুহূর্তে তার বলার ছিল। সে কি কালচারাল ফ্যাসিস্ট? সে কি হাদি বিদ্রোহী? সে তো ইসলাম বিদ্রোহী, আমরা জানি। তাকে নাস্তিক বলাতে সে বহুবার কমপ্লেনও করছে, এবং সে যে ইসলাম বিদ্বেষী সেটাও তার কন্টেন্টে আছে। যারা দেখছেন, যারা দেখেননি তারা দেখেন না ভাই। এরা আসলে এই কন্টেন্ট দেখার পর কালকে সকালবেলায় এই যে হাদিকে যারা পছন্দ করে, হাদিকে তো বাংলাদেশে সবাই পছন্দ করে, সেটার বড় প্রমাণ হলো আজকের যে জানাজাটা হয়েছে না, গতকালকে যে জানাজাটা হয়েছে। যারা বলেন যে ঢাকার এই মানিক এভিনিউ বা সংসদের দক্ষিণ প্লাজায় কত লোক ছিল, সেটা যদি বাদও দেয়, তারপরে কিন্তু আরো অসংখ্য লোক ছিল। ফার্মগেট ওদিকে একদম মিরপুর টিরপুর ধরে প্রত্যেকটা মানুষ তার ঘরে বসে বসে দেখছে। এবং বাংলাদেশের এমন কোনো থানা, এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা নাই যেখানে মানুষ এই জানাজায় অংশগ্রহণ করে নাই। এইভাবে যদি ধরতে যান তাহলে অনেক মানুষ, অনেকেই দেখলাম কমেন্টে বলছে, মেয়েরা লিখতেছে আমরা তো মেয়ে মানুষ, আমরা থাকতে পারি না, আমরা এখানে তো ডাবল লোক হইতো। কথাটা সত্য। এবং এমনও ঘটনা হয়েছে, আপনারা পত্রপত্রিকা দেখছেন কিনা জানি না, আমি দেখছি যে ওই যে মিরপুর পর্যন্ত, মিরপুর থেকে উত্তরার থেকে যে মেট্রো রেল আসছে সেখানে জায়গা দিতে পারে নাই, এবং কেউ টিকিট কাটে নাই, এমনি সব উঠে গেছে। কারণ মানুষের মাথা মানুষ খায়, সবাই এই সংসদ ভবনে আসার জন্য মেট্রোতে এমন করে হ্রাস করতেছিল। এই যখন একটা অবস্থা, তখন এই আমাদের জাহিদ সাহেব এই কত লোক হয়েছে সেটা নিয়েও বিতর্ক করছে। আমি সেটা খুব একটা অন্যায় তাকে ধরবো না, তার জ্ঞান বুদ্ধিতে, কারণ উনি তো জান নাই। আর উনি জান নাই কারণ আপনারা জানেন উনি এইসব ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, উনি নামাজ কালাম পড়েন না, উনি আদৌ মুসলমান কিনা সেটাও প্রবলেম আছে। উনি জানা যায় জান নাই, এটা সে বলে নাই, এটা আমরা জানি উনি জান নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কি জাহিদ সাহেব, যারা যাওয়া কি নিষেধ আছে? আপনি না মুসলমান, যাইতেন, আপনি তো নামাজও বুঝে করেন, নামাজ কালামও করেন, আল্লাহ তাআলা মনে হয় মানেন না। আপনার কাছে যখন কেউ নাস্তিক বলে তখন আপনি হেবি কেই পা যান। আপনি যে ইসলাম বিদ্বেষী সেটা তো আপনার কন্টেন্টে পরিষ্কার বোঝা যায়, প্রত্যেকটা কন্টেন্টেই বোঝা যায়। আপনি কেন ভাই এত ইসলামকে এত হেট করেন কেন? ইসলাম কি করছে আপনি আমার বলেন? এই যে ইসলামী ছাত্র দল যারা আছে, ছাত্র শিবির বা জামাতে ইসলামী, এদেরকে দেখেন নাই এই যে 5ই আগস্টের পরে কি করছে দেশে? কোথাও চাঁদাবাজি করছে? এই জাহিদ সাহেব আমার দিকে তাকান, কোথায় চাঁদাবাজি